আজ সকাল থেকে ঝড়ো ঝড়ো করে বৃষ্টি পড়ছে। গ্রামের পথঘাট যেন শ্রাবণের বর্ষায় ঝলমল করছে। মাঝে মাঝে বৃষ্টি থেমে গেলেও আকাশের মেঘ ছুটাছুটি করছে। আধা শহর কৃষ্ণপুর গ্রাম, আধা পাকা সড়ক শহর থেকে নেমে গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে কৃষ্ণপুরের মাঝখান দিয়ে। এই সড়কের মাথায় একটি চায়ের দোকান। চায়ের দোকান পার হয়ে একটু গেলেই পোস্ট অফিস। পোস্ট অফিসটা অনেকদিন বন্ধ থাকায় চারিপাশটা জঙ্গলে ছেয়ে গেছে। সেদিকে তেমন একটা গ্রামের লোকজনের সমাগম দেখা যায় না। গ্রামটি সবেই আধুনিকতার ছোঁয়া পেতে লেগেছে। সদ্য বিদ্যুৎ এসেছে গ্রামে। বিদ্যুৎ আসায় গ্রামটি আলোয় ঝলমল করে উঠেছে। নিপুণ তার চায়ের দোকানে সাদা কালো পর্দার টিভি নিয়েছে। তার দোকানে টিভি দেখার জন্য ছেলে বুড়ো সবাই ভিড় জমায়। তাতে নিপুণদার দোকানের বেচা কেনাটাও একটু বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সকলে আড্ডা দিতে আসে। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়ও দুজন এসে বসে আছে নিপুণদার চায়ের দোকানে। আরো দুজন কখন যে আসবে তার অপেক্ষায়। সন্ধ্যার আড্ডা জমাতে তখন সেখানে সুমিতার মন্টু হেঁটে হেঁটে এসে চায়ের স্টলে বসে। তখনও ফিরফিরানি বৃষ্টি পড়ছে। রাস্তা দিয়ে অনেকেই ছাতা মাথায় হেঁটে হেঁটে যাচ্ছে, আবার অনেকেই সাইকেল ভ্যানে যাতায়াত করছে। আর এদিকে নেপাল দাদু এক মনে টিভি দেখছে। তার যেন কোনো দিকেই কোনো খেয়াল নেই। সুমিতার মন্টুকে দেখে তাপস বলে উঠল, কিরে, তোদের বুঝি আসার এখন সময় হলো? কখন থেকে বসে আছি তোদের জন্যে। ওই বাড়িতে একটু ঝামেলা ছিল রে, সেজন্যই আসতে একটু দেরি হয়ে গেল। যাক, বল কি অবস্থা? সন্ধ্যা ঘনিয়ে রাত হতে শুরু করেছে। তখনও যেন আকাশটা কালো মেঘে চেয়ে আছে কোনো অজানা অভিমানে। রাস্তার দুপারে ল্যাম্পোস্ট থাকলেও বিদ্যুতের বিচ্ছিন্নতায় তা বেশিরভাগ সময় বন্ধই থাকে। কিন্তু আজ বৃষ্টি হলেও লোডশেডিং হয়নি। রাস্তাঘাট আলোয় ঝলমল করছে। তারা চায়ের কাপে এক চুমুক দিচ্ছে আর গল্প করছে। আর মাঝে মাঝে নেপাল দাদুকে নাড়া দিচ্ছে বিমল। কি গো নেপাল দাদু, আমাদের দিকে তো তোমার কোনো খেয়ালই নেই। এত মনোযোগ দিয়ে টিভিতে কি দেখছো দাদু? নেপাল দাদু দেশের খবর শুনতে খুব আগ্রহী। দেশের কোথায় কি হচ্ছে সেটা জানতে তার খুব ইচ্ছে। নেপাল দাদুর বয়সটা প্রায় ৮০-তে ছুঁই ছুঁই। রুক্ষ মেজাজের লোক নেপাল দাদু। রোগা চিটচিটে দেহ, পরনে পাতলা ফতুয়া আর ধুতি। হাতের বিড়িতে মাঝে মাঝে খুব লম্বা টান মারছে আর টিভির খবর দেখছে। নেপাল দাদু বিমলের কথায় একটু কান দিল না। সে এক মনে টিভির দিকে তাকিয়ে আছে। এমন সময় একজন মাঝবয়স্ক লোক ছাতা মাথায়, কাঁধে ব্যাগে, শার্ট প্যান্ট পরা, রোগা লিকলিকে এগিয়ে আসছে। তারপর সেদিকে লক্ষ্য করলো। কোনই দিয়ে মন্টুকে একটু ইশারা করে। মন্টু না বুঝেই তাকে বলে, কি রে, কোনো দিকে গোদায় পাচ্ছিস কেন? সুন্দরী মেয়ে দেখেছিস নাকি এই ঝড় বৃষ্টির মধ্যে? তখন এদিক থেকে ওদিক গাছগুলো তুলতে শুরু করে। লোকটা সেখানে হাজির হতেই কিরকম এক অদ্ভুত হাওয়া বইতে শুরু করে। আর তখনই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিকটা অন্ধকারে নেমে যায়। নিপুণদা দিয়াশলাই লাইট দিয়ে লণ্ঠনটা জ্বালিয়ে নেয়। লোকটি একটু গিয়ে টুলে বসে। তখনই সবাই এদিক ওদিক মুখ তাকাতাকি করে। লোকটি যেন কেমন একটা দেখতে। সেখানে সবাই তাকে প্রথমে দেখেছে। লোকটি নিপুণদার কাছে চায়ের অর্ডার করে। নিপুণদা তাকে চা দেয়। লোকটি চা হাতে নিতেই নেপাল দাদু তাকে জিজ্ঞাসা করে, কে হ্যাঁ বাপু তুমি? এ গ্রামে তো আগে কখনো দেখিনি। আরে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? লোকটির মুখে কোনো রকমের হাসি নেই। নেপাল দাদুর প্রশ্নের উত্তরে রোগাটি শুকনো মুখে বলে, আমি পোস্টমাস্টার, শহর থেকে এসেছি। এই গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি। ওরা বুঝি এই গ্রামেরই ছেলে বলে? মন্টুর চোখ মুখে উৎসাহের ছাপ দেখা যাচ্ছে। অনেক উৎসাহ নিয়ে মন্টু পোস্টমাস্টারকে বলে, তাহলে কৃষ্ণপুরের পোস্ট অফিসটা আবার চালু হবে? আমরা এই পাশাপাশি গ্রামেরই ছেলে বলে এখানে আমরা সন্ধ্যায় আড্ডা দিই। পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার আসার কথা শুনে নেপালদা বলে উঠলেন,
এর আগে একজন ব্রাস মাস্টার এসেছিল শুনেছিলাম, কিন্তু বেশি দিন থাকেনি। হঠাৎ করে উনি এখান থেকে চলে গিয়েছে। তারপর থেকেই পোস্ট অফিসে কোনো বাস মাস্টার ছিল না, পোস্ট অফিসে কোনো পরিচর্যাও নেই, জঙ্গলে চেয়ে গেছে। সেই পোস্ট অফিসের পিয়ন ছিল রাজবংশী, পোস্ট মাস্টার না থাকায় সেও বাড়ি চলে গেছে শুনেছি। লোকটা কেমন জানি অদ্ভুতভাবে তাকিয়ে আছে নেপাল দাদুর দিকে। তখনও আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলো এসে লোকটির মুখে পড়েছে। লোকটির চেহারা কেমন একটা অদ্ভুত, চোখের নিচ দিয়ে কালো দাগ। হ্যাঁ, আমি এসেছি, এখন সবাই চলে আসবে আর সবকিছুরই পরিচর্যা হবে। লোকটি কথা শেষ করে সেখান থেকে হেঁটে হেঁটে চলে যায় পোস্ট অফিসের দিকে। তখন বৃষ্টির ছেড়ে আকাশটা থমকে আছে। আর গাছের পাতা থেকে এক দু ফোঁটা করে জল পড়ছে, আর গাছে গাছে পাখিরাও কিচিরমিচির করছে। সারাদিনের বৃষ্টি তাদের উপর দিয়েই গেছে। নিপুণ তার চায়ের দোকান থেকে তখন একে একে সবাই উঠতে শুরু করে। এই সবাই তো চলে গেল, আর রাতও ভারী হয়েছে। আমি দোকান বন্ধ করে তো বরং বাড়ি চলে যাই। নিপুণ দা দোকান বন্ধ করতেই ঠাক করে ল্যাম্পপোস্টটা জ্বলে ওঠে। রাস্তাঘাট আলোয় ঝকমক করে ওঠে। ল্যাম্পপোস্টের আলোয় পুরো গ্রামটা আবার দেখা যাচ্ছে। তখনও রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে, কেউ বিড়ি টানছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে। সবাই কৃষ্ণপুর গ্রামের লোকজন, ছোট হলেও দেখতে অনেক সুন্দর। সবুজের ছায়ায় ঘেরা রাতের ল্যাম্পপোস্টের আলোয় যেন গ্রামটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। রাস্তা দিয়ে যেতে যেতে একজন লোক নিপুণদাকে জিজ্ঞাসা করে, বুয়া নিপুণদা, দোকান বন্ধ করছ? সারাদিন বুঝি ভালোই চা বিক্রি হলো? হ্যাঁ গো দাদা, দোকান বন্ধ করেছি। মা অন্নপূর্ণার কৃপায় ভালোই চা বিক্রি হয়েছে। তা এখন বুঝি বাড়ি যাবে? তা চলো একসঙ্গেই যাই, দুজনে গল্প করতে করতে। তারা ঝকঝকে রাস্তায় এক তালে পা চালিয়ে হাঁটছে। বাড়িতে গিয়ে সারাদিনের ক্লান্তি দূর করতে পোস্ট অফিস পার হলেই নিপুণদার বাড়ি। নিপুণদা বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ে। শরীরের সারা দিনের ক্লান্তি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ছপছপ শব্দ শুনে নিপুণদার ঘুম ভেঙে যায়। নিপুণদা ঘুম থেকে উঠে জানালার দিকে তাকায়। সেদিকে তাকিয়ে যা দেখে তাতে নিপুণদার ভয়ে চোখ থ মেরে যায়। নিপুণদা বিছানা থেকে লাফ দিয়ে উঠে টর্চ লাইটটা হাতে নিয়ে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। আর নিস্তব্ধ গ্রাম, ধু ধু কুয়াশার পরিবেশটা, কেউ নেই। সে বারবার পিছনে ফিরে দেখছে আর ঘরে ঢুকছে। ঘরে ঢুকে আমি স্পষ্ট শুনলাম হেঁটে হেঁটে আসতেছে। সেটা কি আমার চোখের বলছিল না অন্য কিছু? সেই দৃশ্যটাই বারবার নাড়া দিয়ে তুলেছে নিপুণদার মনে। হাজারো চেষ্টার মাঝে সে ভুলতে পারছে না ওই দৃশ্যটা। হঠাৎ করে হাঁটতে হাঁটতে লোকটি কোথায় যেন উধাও হয়ে গেল। ভাবতে ভাবতে নিপুণদা আবার ঘুমিয়ে পড়ল। নিপুণদা সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো দোকানে চলে যায়। দোকানে বসতেই লোকজন আসতে শুরু করে। চায়ের দোকানে মন্টু এসে হাজির। তার ভয় মাখা চেহারা দেখে নিপুণদা বলে, কি গা মন্টু, কি বয়েছে? এমন করছো কেন? তোমার চোখ মুখে কিসে ভয়? তুমি জানো না নিপুণদা, গ্রামে কি হয়েছে? জমিদারের চেলা বিশু আজ রাতে মারা গিয়েছে, কিন্তু তার লাশ দেখলে ভয়ে চোখ উল্টে যাচ্ছে। তার জমিদারের চেলা মারা গিয়েছে, তুমি এত ভয় পেয়ে গেছো কেন? ভয় পাবো না, ওই লাশটা যে দেখবে সেই ভয় পাবে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ইয়া লম্বা জিব্বা বের করে আছে। কি ভয়ানক চেহারা রে বাবা! এই চলে দেখি দোকানটা বন্ধ করে আসি। জমিদার বাবু চেলাগুলোকে দিয়ে যে কুকর্ম করায় তাহলে তো জমিদারের এক হাত চলে গেছে আজ। আকাশটা তখনও যেন কারো উপরে রেগে আছে। কালো মেঘে ঢাকা, গাছপালায় স্তব্ধ দাঁড়িয়ে। গাছগুলো যেন নীরবে ঘুমাচ্ছে। আজ সকাল থেকেই
খুব গরম পড়েছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা ফুরোচ্ছে না। আজও কখন জানি বৃষ্টি নামবে। আকাশটা খুব মেঘলা। তারা দুজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে অনেকেই জটলা বেঁধে জমিদারের চেলা মৃত্যু নিয়ে কথা বলছে। তারা সেদিকে না গিয়ে সোজা হাঁটতে থাকে। মন্টু আর নিপুণ দা লাশের কাছে গিয়ে দেখে সেখানে বিমল, তাপস, সুমিত, বুড়ো দাদু আর গ্রামের অনেক লোকজন জটলা বেঁধে আছে। তাদের সবার চোখে মুখে একটা ভয়। নিপুণ দাও এক ঝলক লাশটা দেখে থ মেরে যায়। কি গো নিপুণ দা, থ মেরে গেলে কেন? দেখলে তো, বলেছিলাম না তোমাকে। সেখানে গ্রামের লোকজন নানান কথা বলছে। এরকম অমায়িক মৃত্যু কেউ আগে কখনো দেখেনি। বিশুটা কি রোগে মারা গেল সেটা কেউ বুঝতে পারল না। সবারই অজানা থেকে গেল তার মৃত্যুটা। কয়েকদিন থেকে গ্রামটা কেমন জানি অদ্ভুত ভুতুরে হয়ে গেছে। গ্রামের লোকজনের কথা শুনে নিপুণ তারও রাতে মনে পড়ে যায়। নিপুণ তার সেখানে কিছু না বললেও তার দোকানে এসে সে বিষয়টা মন্টুকে বলে। কি বলছো নিপুণ দা? পরে তুমি আর কিছু দেখতে পাওনি? আমি আর কিছুই দেখতে পাইনি, শুধু মনে হলো কেউ সোজা পথ ধরে হেঁটে যাচ্ছে পোস্ট অফিসের জঙ্গল দিকে। তাহলে মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, নাহলে তোমার চোখের ভুল। তুমি টেনশন নিও না তো, কিচ্ছু হবে না। এখন তুমি বাড়ি যাও তো নিপুণ দা। হঠাৎ করে গ্রামটা যেন থমকে গেছে। হঠাৎ করে গ্রামে একরকম অমায়িক কাণ্ড। জমিদারের চামচা বিশুর তেমন একটা বয়সও হয়নি, সবে 35। আর কি বা রোগ হবে তার? হঠাৎ করেই মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। গ্রামের লোকজনেও অনেক ভয় পাচ্ছে। জমিদারের যত কাজকর্ম জমিদার বিশু আর আরেকজনকে দিয়েই করাতো। জমিদার বিশুর মৃত্যুতে খুব ভেঙে পড়ে। চেয়ারে বসে জমিদার সাহেব ভাবছে, বিশুটা আমার খুব বিশ্বস্ত ছিল। কি করে যে মারা গেল বুঝতেই পারছি না। ও শূন্য স্থানটা আমি কাকে দিয়ে যে পূরণ করব, ও তো আমার সব কিছুই জানতো, খুব বিশ্বস্ত ছিল। এখন ফটকা তো সব সামলাতে পারবে না একা। আবারও সন্ধ্যা নেমে এসেছে। বর্ষাকাল, আকাশ কালো মেঘে ছেয়ে আছে। গাছপালা আস্তে আস্তে দুলছে। বর্ষার সময় গ্রামের মানুষের হাতে তেমন একটা কাজকর্ম থাকে না, তাই তারা চায়ের দোকানে বসে আড্ডা দেয়। চায়ের দোকানে তারা টিভি দেখে, সময় কাটায়। গ্রামে সবাই বিদ্যুৎ এসেছে, কারোর ঘরেই একটা টিভি নেই। দু একটা দোকানে সাদা কালো পর্দার টিভি আছে, সেখানে গ্রামের লোকেরা ভিড় জমায়। আজ সন্ধ্যায় আবারও কোনো অজানা বিপদ নাড়া দিচ্ছে। প্রতিদিনের মতো দীপুনদার চায়ের দোকানে একে একে লোক জড়ো হতে লাগে। সেখানে তাপস আর বিমল এসে পড়েছে। প্রতিদিনের মতো রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। আজ সুমিত আর মন্টু আসতে দেরি করছে। আজ সুমিত আর মন্টু এত দেরি করছে কেন? প্রতিদিন তো ওরা আমাদের সাথেই আসে। তাপস কথা শেষ করতে না করতেই হঠাৎ সেই পোস্টমাস্টার এসে হাজির। তখন কেমন জানি একটা দমকা হাওয়া বইতে লাগলো। হঠাৎ করেই তাদের সামনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়েছে। সেটা পোস্টমাস্টার। কি ব্যাপার, আপনি এখানে? আপনি কি হাওয়ায় উড়ে এলেন নাকি? তোমরা বাবু গল্পতে ব্যস্ত ছিলে, আমি তো তোমাদের সামনে দিয়ে হেঁটে এসলাম। আমি হাওয়ায় কি করে আসবো? নিপুণ তার চায়ের দোকানে আড্ডা দেওয়ার বয়সে কখনো চারজনের কেউ একজন না আসা করেনি। সেই দিনই প্রথম মন্টু আর বিমল আসলো না চায়ের দোকানে। বিমল আর মন্টু না আসায় তাপস আর সুমিত সেখান থেকে উঠে হেঁটে হেঁটে গেল। আর পোস্টমাস্টার সেখানে বসে থাকলেন। বিমল বলল, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এভাবে জটলা বেঁধে কি গল্প করছো? কথা বলেই সবার দিকে এক নজর বুলিয়ে নেয়। সেখানে গ্রামের লোকজনের মধ্যে তাপস, মন্টু, নেপাল দাদু সকলেই ছিল। সবারই মুখে একটা আতঙ্কের ছাপ। আজ আমাদের গ্রামে আরো একজনের প্রাণ গেল। জানিস কে বিমল? জমিদার সাহেবের আরেকটা চেলা ফটকা। সেই একই রকম মৃত্যু। পরপর 2 রাতে 2 জনের মৃত্যু। ঘটনা কি হলো বলতো? হ্যাঁ রে, বিষয়টা তো একটু ভাববারই। কি যে হচ্ছে গ্রামে। তখন সেখানে থাকা বয়স্ক লোকদের মধ্যে অনেকেই বলছে এটা একটা রোগ, নতুন কোনো রোগ এসেছে গ্রামে। তারা মনে করছে এটা কোনো ছোঁয়াচে রোগ। যারা 2 জন গ্রামে থাকতো সেই জন্যই এভাবে মারা গেল। কিন্তু বিমলের মনে হচ্ছে না এটা কোনো রোগ। এই তাপস, খেয়াল করেছিস
ওই গ্রামে পোস্টমাস্টার আসার পর থেকে এমন দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। কালকে দেখলি না কেমন করে হুট করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল? ওনাকে নজরে রাখতে হবে, মন্টু আর সুমিতকে বিষয়টা জানাতে হবে। যেমন কথা তেমন কাজ, তারা তাদের মিশন শুরু করে দিল। পোস্ট অফিসের সামনে ঝুপড়ির আড়ালে বিমল আর তাপস চুপটি করে দাঁড়িয়ে রইল। এমন সময় পোস্ট অফিস থেকে লোকটি এমন রূপে বের হলেন, তা দেখে দুজনের হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখ দুটো যেন লাল শিখার মতো, মুখ দিয়ে রক্ত, শরীরের মাংস খুলে খুলে পড়ছে। একটু পরেই কালো ধোয়ার একটা জটলা বেঁধে হাওয়ায় উড়ে গেলেন জমিদার বাড়ির দিকে। তারাও পিছন পিছন ছুটতে লাগলেন। সামনে জমিদার মন্টুকে পেল, তাদেরকেও সাথে নিল। তারা সবাই জমিদার বাড়ি গিয়ে দেখল এমন দৃশ্যের জন্য কেউ প্রস্তুত ছিল না। জমিদার বিছানায় শুয়ে আছে, তার উপরে সেই পিশাচটা বসে তার গলা টিপছে। জমিদারের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ততক্ষণে জমিদারের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আজ থেকে আমি মুক্ত, আমার আত্মা আজ থেকে শান্তি পেল। আমি এই পোস্ট অফিসে সেই পুরনো মাস্টার। তাপস কাপা গলায় তাকে জিজ্ঞাসা করে, আপনি তো নতুন পোস্ট মাস্টার না? এ কি এই অবস্থায় তো আমার করেছে, ওরাই তো আমাকে মেরেছে, ওই জঙ্গলের মধ্যে পুঁতে দিয়েছিল। আমি প্রতিশোধ নেব বলে সেখান থেকে উঠে এসেছি। আবার ওরা তিনজন আমাকে মিলে বিনা দোষে মেরে ফেলে। আমার আত্মা আজ শান্তি পেল। কথা বলতে বলতে সে কালো ধোঁয়ায় জটলা বেঁধে হাওয়ায় মিলিয়ে গেল।